নীলা শোনো, আমাদের রিলেশনে তো অনেক দিন হলো। এবার তাহলে ফিজিক্যাল রিলেশনে যাওয়া যাক। কি বলছো তুমি এসব? কেন? আমার তো মনে হয় না আমি এমন কিছু বলেছি যা তুমি বুঝতে পারছো না। নিলয়, তোমার কি শরীর খারাপ করলো নাকি? তুমি ঠিক আছো? আর এমন বাজে কথা কেন বলছো তুমি? বাজে কথা মানে? আমার কথা এখন তোমার কাছে বাজে মনে হচ্ছে? ও, বুঝেছি। আমার জন্য তোমার মনে এখন আর একটুও ভালোবাসা নেই। আজ ভালোবাসা থাকলে আমার কথা তোমার বাজে মনে হতো না। ছি নিলয়, তোমার থেকে আমি এসব শুনবো কখনো কল্পনাও করিনি। আর এখানে ছি বলার আর আমার থেকে এসব আশা না করার কি আছে? আজকাল ছেলে মেয়েদের কাছে এরকম কিছু আশা করবে এটাই স্বাভাবিক। আর আমার ফ্রেন্ডরা তো কিছুদিন পর পরই নতুন নতুন মেয়ের সাথে রুম ডেট করে। সেখানে আমি তো শুধু তোমার সাথেই রুম ডেট করতে চাইছি, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। এখানে ভুলের কি আছে? নিলয়, আমি তো তোমাকে অন্য সব ছেলেদের মতন ভাবতাম না। সবার থেকে আলাদা চিন্তা ভাবনা করতাম। আর তোমাকে একজন ভালো মানুষ ভাবতাম। নিলয় তখন করুণ চাহনিতে চেয়ে তারপর বলল, আচ্ছা নীলা, বাদ দাও এসব, চলো না প্লিজ। আর এটা তেমন আহামরি কিছুই তো না। চুপ বেহায়া। কি নীলা, তুমি আমায় বেহায়া বললে? আজ যদি তোমার মনে আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসাও থাকতো না, তাহলে আজ আমাকে ফিরিয়ে দিতে না। তোমার যা মন চায় তাই বলো। আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিন্তু ততক্ষণে নীলা পার্কের বেঞ্চ থেকে উঠে সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। আর নিলয় পিছন থেকে নীলাকে ডাকছে, কিন্তু নীলা আর পিছনে ফিরতে চায় না। দ্রুত পায়ে হেঁটে নীলা পার্ক থেকে বাহিরে চলে আসলো। এখানে দুপাশের গাছগুলো আর নীলা ব্যতীত রাস্তায় আর কেউ নেই। সূর্যের আলো সন্ধ্যার আঁধারে বিলীন হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা এতটাও খারাপ না। অন্যদিন হলে নীলা এই দৃশ্যটা অবশ্যই উপভোগ করত, কিন্তু আজ সে এসব কিছুই খেয়াল করছে না, কারণ তার মনে এখন অন্য চিন্তা বিরাজ করছে। নীলা ভাবছে, হঠাৎ করে কি হলো নিলয়ের? তাহলে নিলয় কি নীলার সাথে মজা করছে? আর নিলয় তো প্রায় সময় নীলার সাথে মজা করে। একদিন তো বড় রকমের মজাও করেছিল। ওই দিন সকালে নিলয় নীলাকে ফোন করে বলল ওর নাকি অনেক শরীর খারাপ, কিন্তু ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই। নীলা অবশ্য খুব ভালো করেই জানতো নিলয়ের বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতো। আর নিলয়ের আম্মু না থাকায় কয়েকজন কাজের লোক ছাড়া নিলয়কে দেখাশোনার জন্য তেমন কেউ নেই। এজন্য নীলা নিলয়ের অসুস্থতার কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। আবার সেদিন সারাদিন হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তবুও নীলা তার প্রিয়জনের কথা চিন্তা করে বৃষ্টির ভিতরেই সেদিন নিলয়দের বাসায় চলে যায়। কিন্তু নিলয়ের বাসায় দরজার সামনে এসে নীলা খুব ভয় পেয়ে যায়। হাজার হোক নীলা তো একজন মেয়ে, তাও আবার একা। তারপর নীলা ভয়ে ভয়ে দরজা নক করতেই দরজা খুলে যায়। তারপর ভয়ে ভয়ে বাসায় প্রবেশ করে, কিন্তু বাসায় কেমন জানি একটা পোড়া পোড়া গন্ধ আসছে। নীলা তখন একটু ভালো করে খেয়াল করে দেখে গন্ধটা রান্নাঘর থেকে আসছে। তারপর নীলা গিয়ে রান্নাঘরে উঁকি মারতেই হঠাৎ নিলয় রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আরে, তুমি এসেছো? ওয়েট, দরজা লাগিয়ে আসি। এদিকে নিলয় দরজা লাগাতেই নীলা ভয়ে কেঁপে উঠল। তারপর বলল, নিলয়, তুমি না অসুস্থ? আরে, এটা না বললে তুমি কি আসতে এখানে? কেন আসতে বলেছিলে তাহলে? আসলে আজ তো বৃষ্টি, তাই সকাল থেকে খিচুড়ি রান্না করার চেষ্টা করছিলাম। ভেবেছিলাম তোমায় আমি নিজে রান্না করে সারপ্রাইজ দেব। নিলয়, তুমি রান্না করবে দেখে আমায় ডেকেছো? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে? না, কিছু না। কই, রান্না করেছো দেখি? হ্যাঁ, চলো, রান্নাঘরেই আছে। পাতিলের নিচের খিচুড়ি একটু পুড়ে গেছে, কিন্তু উপরটা ভালো আছে। তারপর দুজনে মিলে খাবার টেবিলে বসে নীলা খিচুড়ি মুখে তুলতেই নীলার মুখটা কেমন যেন তিতা তিতা দেখাচ্ছে। তখন নিলয় নীলাকে জিজ্ঞেস করলো, কি হলো, অনেক স্বাদ হয়েছে না? নীলা যথেষ্ট রাগের সাথে বলে, দেখো নিলয়, আমার মনে হয় না তোমার রান্না করা উচিত। কেন? এটা কিছু হলো? না ঝাল, না লবণ, আর তিতা তিতা হয়ে গেছে পুড়ে। ওই দিন নিলয়ের হাতের খিচুড়ির কথা মনে করলেও নীলার মুখ তেতো হয়ে যায়।
কিন্তু আজকে নিলয়ের কি হলো হঠাৎ? রাতে যখন নিলয় নীলাকে ফোন দিয়ে বলল পার্কে সন্ধ্যার আগে দেখা করতে, তখন কথাটা বলেই ফোনটা কেটে দিয়েছিল নিলয়। আর সারা দিন নিলয়ের ফোনও বন্ধ ছিল বলে বিকেলেই নিলয়ের বলা সেই পার্কে চলে আসলো নীলা। কিন্তু নীলা এসে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর নিলয় এসেই নীলার কাছে এমন অপ্রত্যাশিত কিছু বলবে বা চাইবে নীলা কখনো আশাও করেনি। কিন্তু নীলা এখন দ্বিধায় পড়ে গেছে। সেদিন বাসায় একা পেয়েও যে ছেলে নীলার কোনো ক্ষতি করলো না, আজ কিভাবে নীলাকে এমন কুপ্রস্তাব দেবে? না, নীলা আর কিছু ভাবতে পারছে না। আর এদিকে অন্ধকার নামবে নামবে ভাব, তাই নীলা তার হাঁটার গতি বাড়িয়ে দিল হোস্টেলের উদ্দেশ্যে। হঠাৎ তখন একটা কালো গাড়ি এসে নীলার পথ আটকে দিল। আর নীলা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির পিছনের দরজা খুলে নিলয় বের হয়ে নীলার হাত চেপে ধরল। নীলা তো নিলয়কে দেখে খুবই অবাক। তারপরেও নীলা বলল, নিলয়, হাত ছাড়ো বলছি। ওরে আসছে আমার, হাত ছাড়ো। অনেক দেখছি তোর ন্যাকামি। আর না, তোর মতন গাইয়া ভূতের পিছনে অলরেডি অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি। তখন নীলা কিছু বলার আগেই নিলয় নীলার মুখ বেঁধে ফেললো আর হাতে ধরে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। নীলা হাত দিয়ে নিলয়কে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের হতে চাইলে নিলয় তার হাত বেঁধে গাড়ির দরজা লাগিয়ে দেয় এবং সামনের সিটে বসে থাকা একটি ছেলে পিছন দিকে হয়ে নিলয়কে বলল, দোস্ত, অনেক দিন পর মজা হচ্ছে আজকে। আরে মজার তো কিছুই হয়নি এখনো, আসল মজা তো বাকিই আছে। তারপর নিলয় সামনে ড্রাইভারকে বলে, ড্রাইভার চলো। নীলা তখন সামনের দিকে তাকিয়ে ড্রাইভারকে দেখলো। ড্রাইভার একটা মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট করলো। এই লোকটাকে সে আগে কখনো দেখেনি। লোকটার বয়স অনেক। নীলা ভাবছে এই লোকটাও মানুষরূপী জানোয়ার, কারণ তার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এত বড় একটা ক্ষতি হতে যাচ্ছে আর সে এই কাজে বাধা না দিয়ে সাহায্য করছে। আর এই লোককেও আর কি বলবে, যাকে সে এত ভালোবাসতো, এত ভরসা করত, সেই নিলয় আজকে তার এত বড় ক্ষতিটা করবে। আর কাকেই বা কি বলবে। গাড়ি চালু হওয়ার সাথে সাথেই নিলয় নীলার চোখে কাপড় বেঁধে দিল। আর মুহূর্তে নীলার পৃথিবীতে অন্ধকার নেমে আসলো। আর নীলার রাগও আস্তে আস্তে ভয়ে পরিণত হতে লাগলো। সেই ভয়, যেই ভয়ে সে সব সময় পালিয়ে এসেছে। নীলা আগে গ্রামে থাকতো, মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীলা। লেখাপড়ার অনেক ইচ্ছে তার, কিন্তু এলাকার চেয়ারম্যানের ছেলের জন্য ওর চলাফেরায় বেশ সমস্যা হচ্ছিল। আর নীলা দেখতে সুন্দর হওয়ায় চেয়ারম্যানের ছেলের কুনজর নীলার উপরে পড়ে। আর সেই ভয়ে নীলাকে নীলার বাবা মা খালার বাসায় পাঠিয়ে দেয়। নীলা খালার বাসা থেকেই এসএসসি আর এইচএসসি পাস করে, কিন্তু তবুও সবসময় ভয়ে ভয়ে থাকতো নীলা। কারণ নীলা ক্লাস 9-এ পড়ার সময় তাদের গ্রামের এক মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল চেয়ারম্যানের ছেলে ও তার বন্ধুরা, এবং নির্মমভাবে মানুষরূপী জানোয়ারগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল সেদিন মেয়েটির শরীর। তুলে নিয়ে যাওয়ার পরের দিন সকালে বাড়ির সামনে রক্তাক্ত দেহটি তারা গাড়ি থেকে ফেলে দিয়ে গিয়েছিল। আর মেয়েটি সবার সামনেই গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করছিল কিছুক্ষণ। তারপর জীবনের শেষ নিঃশ্বাস ছেড়েছিল মেয়েটি। নীলার এখনও সেই ছোটবেলায় দেখা ওই দৃশ্যটাই ভেসে উঠছে চোখের সামনে। নিজের সাথেও কি তাই হতে চলেছে? এটা ভাবতেই কেঁপে কেঁপে উঠছে নীলা। নীলার দু চোখ থেকে দুপোঁটা জল বেরিয়ে চোখের বাঁধা কাপড়ের সাথে মিশে গেল। মনে মনে নিজেকেই সে দোষারোপ করতে থাকে। কেন সে নিলয়ের মতন একটা ছেলেকে নিজের মন দিয়ে ফেললো? তার ক্লাসের বান্ধবীরা তাকে অনেক নিষেধ করেছিল যাতে সে নিলয়ের সাথে রিলেশনে না যায়। খালার বাসা থেকে যখন নীলা ভালো রেজাল্টের সাথে সাথে এইচএসসি পাস করে, তখন নীলার খালারা বলে নীলাকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু নীলার লেখাপড়া করে শিক্ষিত হওয়ার তীব্র ইচ্ছে, তাই তার বাবা মা আর লেখাপড়ায় বাধা দেয়নি। ভালো একটা ভার্সিটিতে চান্স পায় নীলা। তারপর লেখাপড়ার জন্য এই শহরে এসে পাড়ি জমালো নীলা। জায়গাও পেল একটি মহিলা হোস্টেলে। আর এখনকার পরিবেশটা একদম আলাদা গ্রামের থেকে। দামি দামি পোশাক পরা, স্টাইল করা, ঘুরে বেড়ানো মেয়েদের মাঝে নীলার সাদামোটা পোশাক নীলাকে সবার থেকে আলাদা করে। কিন্তু এটা নিয়ে নীলার কোনো মাথা ব্যথা নেই। সে স্বাভাবিকভাবেই ভার্সিটিতে যায়, ক্লাস করে, আবার হোস্টেলে চলে আসে। তার কিছু বান্ধবীও হয় যারা নীলার মতোই গ্রাম থেকে এসে হোস্টেল থেকে পড়াশোনা করছে।
তবে নীলা সবসময় নিজেকে সব ছেলেদের নজর থেকে এড়িয়ে রাখে, আর তার বান্ধবীদের থেকে জানতে পারে এখানে অধিকাংশ ছেলেমেয়েই সাময়িক আনন্দের জন্য সম্পর্কে জড়ায়, আর শরীরের চাহিদা পূরণ হলে তারা সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে চলে যায়। আর তাদের কাছে এটা স্বাভাবিক মনে হলেও নীলার কাছে এটা বেহায়াপনা ছাড়া আর কিছুই না। তাই নীলা নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে কখনো সম্পর্কে জড়াবে না, কিন্তু তার এই প্রতিজ্ঞা ভাঙতে হয়েছিল নিলয়ের ভালোবাসার কাছে। নীলার সাজসজ্জাহীন সৌন্দর্য সব ছেলেদের চোখ এড়িয়ে গেলেও নিলয়ের চোখ এড়ায়নি। ভার্সিটিতে আসার কিছুদিন পরপরই নীলার মনে হতে লাগলো কেউ তাকে ফলো করে, কারণ ক্লাস করতে করতে হঠাৎ জানালার দিকে তাকালে মনে হয় কেউ ছিল সেখানে। আবার রাস্তা দিয়ে হেঁটে গেলে পায়ের শব্দ পায় পিছন থেকে, কিন্তু পিছনে তাকাতেই মনে হয় কে যেন দৌড় দিল সেখান থেকে। এভাবেই চলতে থাকে নীলার দিন। নীলা আবারও ভাবে এটা হয়তো নীলার মনের ভুল, কারণ ওর মতন সাদাসিধে মেয়ের পিছে কে লাগবে এখানে, আর এখানে এরকম মেয়েদের খ্যাত বলে। তো একদিন ক্লাস শেষ করে নীলা হোস্টেল যেতে যেতে আবারও বুঝতে পারলো ওকে কেউ যেন ফলো করছে, কিন্তু এবার নীলা না দেখার ভান করে হোস্টেলে চলে আসলো। আর হোস্টেলের গেটে ঢুকেই গেট লাগিয়ে গেট ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো কে তাকে ফলো করছে, কিন্তু প্রথমে কিছু দেখতে পেল না। তারপর দেখলো সুন্দর দেখতে লম্বা আর ফর্সা একটি ছেলে কাকে মনে হয় খুঁজছে আশেপাশে, আর মাথায় হাত ভোলাচ্ছে যেন কিছু হারিয়ে ফেলেছে। তারপর নীলা ভেবে দেখলো এই ছেলেটা ভার্সিটিতে পড়ে আর নীলার আশেপাশেই বিভিন্ন কাজের অজুহাতে থাকে। নীলা আগে ভালো মতো খেয়াল করতো না, তারপরের দিন ভার্সিটিতে গিয়ে দেখলো সেই ছেলে বন্ধুদের সাথে কথা বলার ছলে সব সময় নীলার দিকে তাকিয়ে থাকে। চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয়। ছেলেটি যেন লজ্জা পেল। আর কোনো ছেলেও যে লজ্জা পায় এটা দেখে নীলা খুব অবাক হয়েছিল। তারপর তার বান্ধবীদের থেকে জেনেছিল ছেলেটার নাম নিলয় আর দ্বিতীয় বর্ষে পড়ে। নিলয়ের চাহনিতে আস্তে আস্তে নীলা অভ্যস্ত হয়ে গেছিল। আর এভাবেই নীলার প্রথম বছর পার হয়। নীলা দ্বিতীয় বর্ষে ওঠার পর নিলয় নীলাকে চিঠি দিয়েছিল একটা। সেই চিঠিতে নিলয়ের মনের কথা লেখা ছিল, আর এটাও লেখা ছিল যে নিলয় নীলাকে অনেক ভয় পায়, তাই সামনে এসে বলতে পারল না। এসব দেখে নীলার অবাক হওয়ার সীমা ছাড়িয়ে গেছিল। এদিক দিয়ে নিলয় সবার থেকে আলাদা একটা ছেলে। যদিও প্রথমে নীলা সরাসরি না করে দিয়েছিল, তবুও নিলয়ের প্রতি কেন জানি নীলার একটা দুর্বলতার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সে সম্পর্কে জড়িয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো নীলাও বলেছিল আমার পরিবার তো এসব মানবে না। তখন নিলয় বলেছিল, নীলা সেটা নিয়ে তুমি এত কেন ভাবছো? পরিবার ম্যানেজ করার দায়িত্ব তো ছেলেদের হয়, তাই না? নীলা তখন নিলয়ের মধ্যে নিজের একটা পবিত্র ভবিষ্যৎ দেখতে পেয়েছিল এবং অনেক ভরসা করত নিলয়ের ওপর। কিন্তু এখন শুধু ঘৃণা হচ্ছে নিলয়ের ওপর আর নিজের ওপর। এখন এসব ভাবা ছাড়া আর কিছুই করা সম্ভব না। নীলাকে ভাবনার জগৎ থেকে বের হতে হলো গাড়ি থামার কারণে, কিন্তু নীলা কিছুই দেখতে পাচ্ছে না সে কোথায় পৌঁছালো, অবশ্য চোখ বাঁধার কারণে। তারপর সে বুঝতে পারলো নিলয় গাড়ি থেকে নেমে গেল এবং গাড়ির দরজা খুলে নিলয় নীলাকে গাড়ি থেকে নামালো। তারপর নিলয় কাকে যেন বলল, আবির মাল রেডি তো, জায়গা রেডি তো? হ্যাঁ রেডি। আচ্ছা তুই কিন্তু সম্পূর্ণ ভিডিও করবি, কারণ ইন্টারনেটে শেয়ার করব। তারপর নীলা জোরে করে দুজনের হাত মেলানোর শব্দ পেল। মনে হয় নিলয় আর ওই ছেলেটা হাত মিলালো খুশিতে। কিন্তু নীলা যা যা শুনলো এটা শোনার পর নীলা একেবারে পাথর হয়ে গেল। না পারছে কান্না করতে আর না পারছে চুপ থাকতে। নড়াচড়া করার মতন ব্যর্থ চেষ্টা না করে নীলা তখন ওপরওয়ালার কাছে মাপ চাইছে নিজের এই ভুলের জন্য। তারপর নীলাকে নিলয় আস্তে আস্তে ধরে কোথায় যেন নিয়ে গেল, কিন্তু নীলা কিছুক্ষণ পর বুঝতে পারলো তাকে সিঁড়ি দিয়ে ওঠানো হচ্ছে এবং ওকে একটি ঘরে ঢোকানো হলো। নীলার কেমন যেন মনে হলো ভিতরে ঘরে আরও অনেক মানুষ আছে। এরপর নীলাকে একটি চেয়ারে বসানো হলো। এই মুহূর্তে নীলার নড়াচড়া করার শক্তিটুকুও নেই, আর সে চুপ হয়ে বসে পড়ল। তারপর নিলয় বলল, আবির ভিডিও চলছে তো? হ্যাঁ চলছে। ওকে। এরপর নিলয় নীলার হাতের বাঁধন খুলে দিল, কিন্তু নীলা তবুও নড়ল না, কারণ নীলা পাথর হয়ে গেছে ভয়ে। তারপর চোখের বাঁধন খুলতে লাগলো। নীলা এবার কাঁপতে লাগলো,
কারণ নিজের চোখেই নিজেকে নষ্ট হতে দেখতে হবে। কিন্তু চোখ খুলতেই সবাই একসাথে শুভ জন্মদিন বলে চিৎকার করে উঠল। হঠাৎ নীলার চোখ তো ছানা বড়া। নীলা তাকিয়ে দেখে নীলার সামনে একটা টেবিল, আর টেবিলে অনেক বড় একটা কেক, আর কেকে খুব সুন্দর করে লেখা আছে শুভ জন্মদিন নীলা। আর টেবিলের পাশে দাঁড়িয়ে আছে নীলার বাবা মা, তাদের পাশে একটা অচেনা মহিলা, আর ওই লোকটা যে গাড়ির ড্রাইভার ছিল সে, আর গাড়ির সামনে সিটে যেই ছেলেটা বসেছিল সেই ছেলেটা সবকিছু ভিডিও করছিল। তাহলে এই ছেলের নামই সম্ভবত আবির। তখন নীলা খুব অবাক হয়ে বলল, বাবা মা তোমরা, আর কি হচ্ছে এসব? হ্যাঁ মা, আমরা তোর জন্মদিনের জন্যই এসেছি। আমাদের নিলয়ই সকালে গিয়ে নিয়ে এসেছে এখানে। কিন্তু বাবা, তোমরা নিলয়কে কিভাবে চেনো? তুই ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরেই নিলয় আমাদের বাসায় গিয়েছিল তার বাবা আর ফুপুকে নিয়ে। নীলা এখন মনে মনে ভাবছে নিলয় তোকে দ্বিতীয় বর্ষে থাকতে চিঠি লিখেছিল, কিন্তু কিভাবে? আমি তো দ্বিতীয় বর্ষে থাকতে নিলয়কে... মারে শোন, আমার ছেলেটা খুব লাজুক। ছোটবেলা থেকেই মা ছাড়া মানুষ হয়েছে ফুপুর কাছে। কখনো কিছু লাগলে ফুপুর কাছেই বলতো, কিন্তু এটাই প্রথম যে ও আমার কাছে কিছু চেয়েছে। তাই তোমায় না জানি ওকে সাথে নিয়ে তোমার বাবা মার কাছে গিয়েছিলাম, যাতে আমার ছেলেটা খুশি থাকে। গাড়িতে থাকা সেই লোকটি বলল। নীলা চুপ হয়ে গেছে। কি রে মা, চিনতে পারিসনি? ইনি নিলয়ের বাবা আর তোর হবু শ্বশুর, আর উনি হচ্ছেন নিলয়ের ফুপু। তার মানে এগুলো সব নিলয় আগে থেকে প্ল্যান করে রেখেছিল? এগুলো সব নিলয়ের প্ল্যান? হ্যাঁ ভাবি, নিলয় ভাইয়াই এসব প্ল্যান করেছিল আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমি তো নিলয় ভাইয়ার ফুপাতো ভাই, তাই আমিও ভাইয়াকে একটু সাহায্য করলাম আর কি। আবির বলল কথাটি। নীলা এবার রেগে চোখ মুখ লাল করে বলল, কি? কই সে? আসতে দাও ওকে, দেখাচ্ছি ওর মজা। এরপর নিলয়ের ফুপু এসে নীলাকে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি রাগ করো না মা। নিলয় আমার নিজের ছেলে না হলেও কখনো নিজের ছেলের থেকে কম কিছু ভাবিনি। আমি ওকে এমন কোনো শিক্ষা দিইনি যাতে ওর জন্য কেউ কষ্ট পায়। কিন্তু নিলয় ওর কাছের মানুষগুলোর সাথে একটু দুষ্টামি করে, আর আজ হয়তো একটু বেশিই করে গেছে। কিন্তু নিলয় কোথায়? তখনই নিলয় আসলো পিছন থেকে হাতে কিছু ফুল নিয়ে। শুভ জন্মদিন নীলা, তোমার জন্মদিনটা যাতে স্মরণীয় হয়ে থাকে তাই একটু মজা করলাম আর কি। ভাবি, কেকটা কি কাটবেন? নিলয় ভাই সকাল থেকে সবাইকে না খাইয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, চলো কেকটা কাটি। তারপর নীলা ফুলগুলো নিল আর সবাই মিলে কেকটা কাটলো। নীলা কেক কেটে কাকে আগে খাওয়াবে এটা ভেবে কেকের টুকরো নিয়ে বাবা মার দিকে আর নিলয়ের দিকে তাকালো। তখন নিলয় নীলাকে ইশারা করে নীলার বাবা মাকে আগে কেক খাওয়াতে বলল, আর নীলা তাই করলো। কেক খাওয়ানোর পর্ব শেষ করে নিলয় নীলাকে বলল, নীলা, তোমার জন্মদিনের উপহার নেবে না? উপহার? হ্যাঁ। তারপর পকেট থেকে একটি আংটি বের করে আর হাতে নিয়ে আংটিটা নীলার দিকে তাকিয়ে নীলাকে বলল, তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? নীলা ওর মা বাবার দিকে তাকালো। তখন নীলার আম্মু বলল, নিলয় অনেক ভালো ছেলে মা, তুই ওর কাছে থাকলে অনেক ভালো থাকবি। হ্যাঁ মা, তোর মা ঠিক বলেছে, তোকে নিলয়ের হাতে তুলে দিলে আমরাও চিন্তামুক্ত হব। তোকে ছোট থেকে বড় করতে কত চিন্তা করতে হতো তোকে নিরাপদে রাখার জন্য। হেই নে আংটি মা। নীলার বাবাও নীলাকে আংটি দিল। নীলার চোখ থেকে পানি পড়ছে। এটা হয়তো খুশির কান্না। তারপর আংটি বদল হয়ে গেল। সবাই খুশি। তখন আবির বলল, ভাইরে, খাওয়ার কিছু কি আছে? খিদায় তো পেট জ্বলছে। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি ভুলে গিয়েছিলে? আর একটা সারপ্রাইজ বাকি আছে। আবার সারপ্রাইজ? আরে তেমন কিছু না, আসলে তোমার জন্মদিন আর আমাদের এঙ্গেজমেন্ট উপলক্ষে আমি সবার জন্য আমার নিজের রেসিপির স্পেশাল বিরিয়ানি বানিয়েছি। তুমি খাবে না? এটা শোনার সাথে সাথেই নীলার মনে পড়ে গেল নিলয়ের আগের বারে রান্না করা বিদঘুটে স্বাদের খিচুড়ির কথা। আর এই জন্য নীলার সাথে সাথেই বলে উঠল, একদম না। আর সবাই সাথে সাথে হেসে উঠল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।